আজ আমরা নবম শ্রেণীর বাংলা বিভাগ থেকে আকাশে সাতটি তারা কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আকাশে সাতটি তারা কবিতার উৎস। আলোচ্য কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অংশ। ক্রমানুসারে ৫ নম্বর কবিতা। রূপসী বাংলার সমস্ত কবিতাতেই ঘুরে ফিরে আসে বাংলার নদী, মাঠ, প্রকৃতির প্রতি কবির অন্তরের টান। বিচ্ছেদ বেদনায় কাতর কবি বাংলার রূপ ফিরে পেতে চান। দিল্লির রামযশ কলেজে থাকাকালীন এই কবিতাগুলি তিনি লিখেছিলেন। এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছে কবির মৃত্যুর পরে এবং সকলের জ্ঞাতার্থে বলা যায় যে কাব্যগ্রন্থের এই রূপসী বাংলা নামকরণ কবির নিজের নয়। এই নামকরণ করেছিলেন তার ভাই অশোকানন্দ দাশ। জীবনানন্দ পাণ্ডুলিপিতে নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। কবিতার সরলার্থ। জীবনানন্দের কবিতার মূল স্তম্ভ হল তার চিত্রকল্প নির্মাণ। কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু অপ্রচলিত শব্দ প্রয়োগ করেন তিনি, যার রহস্যের জন্ম দেয়। আলোচ্য আকাশে সাতটি তারা কবিতাটিও এই রকম একটি রচনা। পল্লী বাংলার যে মহৎ রূপ এবং প্রাকৃতিক সম্ভার তা কবি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল দেখা যায় আকাশে। কবি ঘাসের ওপর বসে প্রকৃতির শোভা দেখেন। এই প্রসঙ্গে সাতটি তারার নাম বলে দেওয়া যাক: ক্রতু, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা ও মরীচি। প্রাচীন ভারতীয় ঋষির নামেই এই নামকরণ। ভারতের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে বাংলার রূপ সৌন্দর্য যেন জড়িয়ে ফেলেন কবি এভাবে। কবি লেখেন, কামরাঙার মতো লাল মেঘ যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কবির মনে হয় যেন মৃত মণিয়ার রক্তে সমুদ্রের জল লাল হয়ে গেছে। কবিতার সরলার্থ। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানেই তৈরি হলো এক রহস্য। কে এই মণিয়া? অনেকে বলেন যে এটি আসলে মণিয়া বা মুনিয়া পাখি, কিন্তু একেবারেই সেরূপ অর্থে এই শব্দটি প্রযুক্ত হয়নি। আসলে মণিয়ার উৎস একটি গ্রিক ল্যাটিন শব্দ। গ্রিক মেনাস শব্দের অর্থ নিঃসঙ্গ বালক। ল্যাটিন মনিকার অর্থ শিশুকন্যা। এমনকি পর্তুগিজ ভাষায় এই মেনস বা মনিকা পরিবর্তিত হয়ে মেনিনাতে পরিণত হয়েছে। অনুমান করা যায় আরবি ভাষায় এই মেনিনা থেকেই মুনিয়া শব্দটির উৎপত্তি হয়েছে এবং আরবি ভাষার প্রভাবে বরিশাল, চট্টগ্রামের বাংলা ভাষায় এই শব্দটি এসে গেছে। তাই মনিয়ার অর্থ পাখি নয়, কন্যা সন্তান। সম্ভবত কবির স্মৃতিতে ছিল বাংলার প্রাচীন গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথার কথা। এই কন্যা সন্তান মনিয়াও যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আর লাল রং যেন সেই কন্যার মৃত্যুকে ইঙ্গিত করেছে। মনিয়ার মতো কন্যারা যেভাবে গঙ্গাসাগরের অতলে ডুবে যায় নিঃশব্দে, তেমনি আকাশের হলুদাভ লাল মেঘ দিগন্তের ওপারে ঢেউয়ের গভীরে যেন ডুবে গেছে। বাংলায় নীল সন্ধ্যা নেমে আসলে কবির মনে হয় যেন কোনো এক কেশবতী নারীর চুলের বন্যায় সমস্ত চরাচর ঢেকে গেছে। সেই নারীর চুলের ঘন কালো রং রাতের আকাশের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। একটি কন্যার কথা আছে কবিতায়। সেই কিশোরী হয়তো সেই মনিয়া। বাংলার প্রকৃতির সঙ্গে সেই কন্যা যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। কবি লিখছেন, অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এর পরের পংক্তিতে কবি পুকুরের জলের গন্ধ
চাঁদা সরপুটি মাছের গন্ধ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, এই রকম সনাতন বাংলার কিছু প্রাকৃতিক উপাদান তুলে আনেন। বলা ভালো, রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রায় সব কবিতাতেই বাংলার গ্রামীণ সংস্কৃতি, দেশজ ঐতিহ্যের শিকড় খুঁজে পাওয়া যায়। বাংলার মাঠ, নদী, অবহেলিত তরুলতা কিংবা ভগ্ন মঠ সবই পরম মমতায় কবি লালন করেন স্মৃতিতে। জীবনানন্দ হয়তো অনুভব করেছিলেন আসন্ন পৃথিবীর আমূল বদলে যাওয়ার সম্ভাবনা। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে খুব দ্রুত নগরায়নের বদলে যাচ্ছিল তামাম বিশ্ব। নগরায়ন, বিশ্বায়ন, পুঁজির আগ্রাসন ইত্যাদি সমস্ত বিষয় পাল্টে দিচ্ছিল বাংলার শান্ত নিবিড় গ্রামীণ পরিবেশকে। তাই জীবনানন্দ হয়তো তার স্মৃতিতে থাকা বাংলার প্রাচীন মহিমান্বিত রূপ কবিতায় রূপ দিয়ে কালোত্তীর্ণ করে তুলতে চেয়েছেন। মুথা ঘাস, বটফল এমন অতি তুচ্ছ অবহেলিত উপাদানকেও কবি সস্নেহে স্থান দিয়েছেন কবিতায়। তাই কবি লিখছেন, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। কবিতার সারাংশ: সনাতন পল্লী বাংলার এক শান্ত সমাহিত সন্ধ্যার চিত্রকল্প ফুটে উঠেছে এই কবিতায়। আকাশে 7টি তারা আসলে সপ্তর্ষি মণ্ডল। বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে কবি বাংলার প্রকৃতিকে পৃথক করে দেখেন না, নিজেকেও মনে করেন ব্রহ্মাণ্ডের অংশ। সেই 7টি তারা আকাশে ফুটে উঠলে কবি ঘাসের ওপর বসে থাকেন। পল্লী বাংলার চিরন্তন সান্ধ্য শোভা মন ভরে দেখতে থাকেন তিনি। পড়ন্ত গোধূলি বেলায় সূর্য অস্ত যায়, আকাশের মেঘ যেন লাল কামরাঙার মতো হয়ে উঠে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। কবির মনে হয় যেন এক মৃত মণিয়ার রক্তে সাগরের জল লাল হয়ে উঠেছে। ধীরে ধীরে সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায়। আলো আধারিতে শান্ত নিস্তব্ধ নীল সন্ধ্যা নেমে আসে গ্রাম বাংলায়। কবির মনে হয় যেন আকাশে কোনো কেশবতী কন্যা এসেছে। আকাশের কালো রং আর কেশবতী কন্যার খোলা চুল চিত্রকল্পে একাকার হয়ে যায়। কবিতা স্পর্শ অনুভব করেন। কেশবতী কন্যার চুল তার মুখের উপর, চোখের উপর ভাসে। আসলে এই কেশবতী কন্যা হল গ্রাম বাংলার সন্ধ্যাকালীন রূপ। কবি এই স্নিগ্ধ রূপ যেভাবে অনুভব করেছেন তার কোথাও অনুভব করেননি। বাংলার প্রকৃতি, হিজল, কাঁঠাল, জাম প্রভৃতি গাছের পাতাও এই কন্যার চুলের স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। কবি শুধু এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেননি, তাকে মোহিত করেছে রূপসীর চুলের গন্ধ, যা পৃথিবীর অন্য কোথাও নেই। ধানের নরম গন্ধ থেকে কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের জলের সোঁদা গন্ধ, চাঁদা সরপুটি প্রভৃতি মাছের আষ্টে গন্ধ, এমনকি কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ তিনি অনুভব করেছেন। সন্ধেবেলায় কিশোর যখন বাড়ি ফিরছে ঘাসের উপর দিয়ে, সেই কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধ কবি টের পেয়েছেন। তিনি ব্যথিত হয়েছেন লাল বটের ক্লান্ত নীরব গন্ধে। সৌন্দর্য ও মধুময় ঘ্রাণে মনকে মোহিত করার মতো একটা আমেজ তৈরি হয়েছে, যার মধ্যে কবি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণকে। কবি সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই তিনি তার রূপসী বাংলাকে খুঁজে পেয়েছেন, ভালোবেসেছেন তার রূপসী বাংলাকে। আকাশে 7টি তারা কবিতার আলোচনা এখানেই শেষ করছি।